ভারতের রিফাইনারি কোম্পানির উপর ইউরোপীয় ইউনিয়নের স্যাংশন লাগানোর পর ভারত এবার একের পর এক অ্যাগ্রেসিভ মুভ কিন্তু করতে শুরু করেছে। ঠিক দুদিন আগে আমি একটি প্রতিবেদন বানিয়েছিলাম যেখানে ভারত সরাসরি ইউরোপীয় ইউনিয়নকে আন্তর্জাতিক কোর্টে টেনে নিয়ে যাওয়ার হুমকি বা হুঁশিয়ারি দিয়েছে। এমনকি পরিষ্কার বলে দেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের এই নিষেধাজ্ঞা কোনো অবস্থাতেই ভারতবর্ষ মানবে না। উল্টে রাশিয়া আবার ভারতের ওই পার্টিকুলার এনার্জি সেক্টরকে মানে নায়ারা এনার্জিতে 70,000 কোটি টাকা ইনভেস্ট করেছে। অর্থাৎ একটা জিনিস তো পরিষ্কার, ভারত এবং রাশিয়ার এই বন্ধুত্ব কোনো অবস্থাতেই ভাঙার কোনো সম্ভাবনা নেই। উল্টে রাশিয়া এবং ভারত একত্রে মিলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পাল্টা প্রেসার গেম খেলতে শুরু করলো। তবে আজকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা হয়তো আগের দিনের দুটো স্টেপের থেকেও আরো বেশি অ্যাগ্রেসিভ। কেন আমি বলছি কথা? কারণ ইউরোপীয় ইউনিয়নের একটি কোম্পানিতে নায়ারা এনার্জির একটি মাল ডেলিভারি করার কথা ছিল। সেই মাল ডেলিভারি করা বন্ধ করে দিল ভারত এবং বুঝিয়ে দেওয়া হলো ইউরোপীয় ইউনিয়নের এই দ্বিচারিতা কোনোভাবেই মানা সম্ভব নয়। কেন দ্বিচারিতা? কারণ দেখুন, এই যে রাশিয়া থেকে ক্রুড অয়েল যে নায়ারা এনার্জিতে আসতো, এই কোম্পানিতে যে আসতো, সেই কোম্পানির কাজটা কি ছিল? সে কোম্পানির কাজ ছিল যে ক্রুড অয়েল আসবে, সেই ক্রুড অয়েলকে শোধন করে ডিজেল, পেট্রোল এই সকল ব্যবহারযোগ্য তরল পদার্থ তৈরি করা হবে এবং যেগুলো ইউরোপের বিভিন্ন দেশেই কিন্তু ট্রান্সফার করা হতো, সাপ্লাই করা হতো। এখানে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু দিনের পর দিন ডিজেল নিত ভারত থেকে, কিন্তু সেই ডিজেলটি কোথা দিয়ে তৈরি হতো? রাশিয়ার ক্রুড অয়েল থেকে তৈরি হতো। কিন্তু এবার এই মাল সাপ্লাই করা তো বন্ধ করবে ভারত বলেছিল, কিন্তু ভারত এবার সরাসরি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদানকে সাপ্লাই করা বন্ধ করে দিল এবং বুঝিয়ে দেওয়া হলো ইউরোপীয় ইউনিয়নের কোনো দ্বিচারিতা, ডবল স্ট্যান্ডার্ড ভারতবর্ষ আর মানবে না। যে খবর সামনে এসছে সেখানে ইউরোপীয় ইউনিয়নকে একটি অফিসিয়াল চিঠি দিয়েছে ভারতের এই কোম্পানি। সেখানে বলা হয়েছে তোমাদের মাল আমরা দিতে পারি কিন্তু অ্যাডভান্স পেমেন্ট লাগবে, যা কার্যত সম্ভব নয়, কারণ অ্যাডভান্স পেমেন্টে আন্তর্জাতিক কাজকর্ম হয় না। পরবর্তীকালে বলা হয়েছে যদি অ্যাডভান্স পেমেন্ট নাও দাও তাহলে লেটার অফ ক্রেডিট দিতে হবে, অর্থাৎ তোমরা আমাদের থেকে ধারে মাল নিচ্ছ, একটা মুচলেখা দিতে হবে। শুধু তাই নয়, আজকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছিল অর্থাৎ স্যাংশন লাগানোর ঘোষণা, তা কিন্তু ইমপ্লিমেন্ট করার কথা ছিল 6 মাস পর থেকে। 1 জানুয়ারি 2026 থেকে কিন্তু সেই ইমপ্লিমেন্টেশনটা অফিসিয়ালি করার কথা ছিল, কিন্তু 6 মাস আগে থেকেই ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছে 6 মাস তো অনেক দূরের কথা, আমি এখন থেকে তোমাদের সঙ্গে সম্পর্ক রাখবো না এবং তোমাদের বিপক্ষে অ্যাকশন নেব। একটি রিপোর্ট বেরিয়েছে, সেখানে বলা হচ্ছে ভারতবর্ষ সম্প্রতি ন্যাফথা কার্গো সেল করতে চেয়েছিল ইউরোপীয় ইউনিয়নকে, কিন্তু এখন দেখা যাচ্ছে ন্যাফথা কার্গো আর ইউরোপে যাচ্ছে না। ন্যাফথা কার্গো ইউরোপে না পাঠিয়ে ভারত বলছে অ্যাডভান্স পেমেন্ট করো এবং পরিষ্কার বলা হচ্ছে যে 30 থেকে 35 হাজার এই যে মেট্রিক টন ন্যাফথা কার্গো তোমরা নেবে, বারবার আমাদের কাছে আবেদন করছো, তাহলে নাকি তোমাদের কাজকর্ম হবে না, তা নেওয়ার জন্য লেটার অফ ক্রেডিট দাও। এটা হলো একটি স্টেপ। পরবর্তীকালে আরেকটি খবর সামনে এসে সেখানে বলা হচ্ছে এই যে ইউরোপীয় ইউনিয়নকে ন্যাফথা কার্গো দেওয়ার কথা ছিল, তার ন্যাফথা কার্গো না দিয়ে ভারত নাকি মিডিল ইস্টের একটি দেশকে সাপ্লাই করে দিয়েছে। নিন, এবার বুঝুন আপনি কি করবেন। আপনারা বলছেন রাশিয়ার ক্রুড অয়েল থেকে তৈরি কোনো পদার্থ নেবেন না, ফলে আপনারা কেন এবার আমাদের নেওয়ার জন্য বা এই সকল পদার্থকে চেয়ে আমাদের পায়ে পড়ছেন? ভারত বুঝিয়ে দিয়েছে তোমাদের যদি নিতে হয় অ্যাডভান্স পেমেন্ট দাও, লেটার অফ ক্রেডিট দাও, এবং একই সঙ্গে ভারত ওই ন্যাফথা কার্গোকে ইউরোপীয় ইউনিয়ন, এখানে তথ্য বলছে মিডল ইস্টের একটি দেশে ইউরোপীয় ইউনিয়নকে পাশ কাটিয়ে পাঠিয়ে দিয়েছে ভারত, এবং সেখানে ভারত যে দাম পেয়েছে তা ইউরোপীয় ইউনিয়নের থেকেও বেশি দাম, $2.5 থেকে $3 প্রতি ব্যারেল। অর্থাৎ ভারতের কিন্তু সোনায় সোহাগা। তোমরা ঢিল মারলে পাটকেলটি তো ভারত এদিকে দিয়েইছে, কিন্তু এখানে আরো একটা প্রবচন চলে আসে যে কারোর মানে সর্বনাশ, কারোর পৌষ মাস। এখানে ইউরোপীয় ইউনিয়ন নিজের পায়ে নিজে কুড়ুলটি মারলো এবং ভারত কিন্তু এই কুড়ুল মারার পরে তার পৌষ মাসকে ইনভাইট করলো, অর্থাৎ ভালো সময় কিন্তু এসে গেল নায়ারা এনার্জি মিডল ইস্টের দেশে ন্যাফথা কার্গোকে বিক্রি করে। সেকেন্ড যে খবরটি সামনে আসে তা হলো ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হওয়ার কথা ছিল ভারতের, যার পোটেনশিয়াল প্রায় $100 বিলিয়ন এবং 15 বছরে $100 বিলিয়ন ইনভেস্টমেন্ট ইউরোপ থেকে ভারতে আসবে, তা কিন্তু ভারতবর্ষ এবার আগের শর্তে করতে চাইছে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে টার্ন ওভার যদি আপনারা দেখেন, একদম 180 ডিগ্রি ঘুরে যাওয়া। ইউরোপীয় ইউনিয়ন এখানে একটি প্রপোজাল দিয়েছিল, ভারত এতদিন বলেছিল যে আমরা ভাববো, তোমাদের কথাবার্তা আলোচনা করব,
কিন্তু এবার পরিষ্কার জানিয়ে দিল তোমাদের শর্তে আর এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ইউরোপীয় ইউনিয়নের 27টা দেশের সঙ্গে করা সম্ভব নয়। ইউরোপীয় ইউনিয়ন কি বলেছিল? ইউরোপীয় ইউনিয়ন প্রপোজ করেছিল যে আমরা এখানে একটা ওভারসাইট কমিটি তৈরি করব, তোমাদেরও প্রতিনিধি থাকবে, আমাদেরও প্রতিনিধি থাকবে। তাদের কাজ হবে ট্রেড ইন সার্ভিসেস অ্যান্ড ইনভেস্টমেন্ট পলিসিস গুলো ভালো করে তদারকি করা, এবং যদি আমাদের মধ্যে কোনো ডিসপুট আসে তাহলে সেই কমিটি সিদ্ধান্ত নিতে পারবে। এখানে ভারত আপত্তি জানায়। কেন আপত্তি জানায়? দেখুন, এর একটা ইতিহাস আছে। 2013 সালে যদি নিউজ পেপার দেখেন তাহলে দেখতে পাবেন ভারতবর্ষের রুপি কিন্তু ওস্ট পারফর্মিং রুপিজে পরিণত হয় 2013 সালে। কারণটা কি? কারণ সে সময়ে যত ব্রিটিশ ইনভেস্টমেন্ট ভারতের বাজারে ছিল, সব বাইরের লোকেরা সেই ইনভেস্টমেন্টগুলো ফিরিয়ে নিতে শুরু করে, অর্থাৎ ইচ্ছা মতো টাকা উইথড্র করে নিতে শুরু করে ব্রিটিশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের একাধিক দেশ। এতে কি হয়, ভারত রুপিগুলোকে ভাঙিয়ে ডলারে কনভার্ট করে এবং ভারতের রুপি ম্যাসিভ হিট কিন্তু ওই সময় হয়েছিল এবং ওস্ট পারফর্মিং রুপি হিসাবে অফিসিয়ালি চিহ্নিত হয়েছিল 2013 সালে। এই ইচ্ছা মতো আমি আমার টাকা এখানে ইনভেস্ট করেছি, আমি যখন ইচ্ছা উইথড্র করে নেব, এই যে স্বেচ্ছাচারী একটা মানসিকতা, সেই স্বেচ্ছাচারী মানসিকতাকে বদল আনার জন্য ভারতবর্ষ ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট ওরিয়েন্টেড পলিসিতে রেস্ট্রিকশন আনে। সেখানে বলা হয় কোনো রকম ভাবে টাকা এইভাবে উইথড্র করা যাবে না, তাহলে একটা দেশের ইকোনমিক্যাল স্ট্রাকচারে আঘাত আনা হবে। তোমরা আমাদের বিপক্ষে যে কোনো সময় স্যাংশন লাগিয়ে দিচ্ছ, আমরা তোমাদের ভরসা করবো কিভাবে? ফলে কোনো রকম কমিটি গঠন করার প্রয়োজন নেই। আবার সেই কমিটি সমস্ত সিদ্ধান্ত নেবে, এই রকম বালখিল্য চুক্তি ভারত অন্তত করবে না। ফলে কোনো রকম ওভারসাইট কমিটি ভারত চায় না, এবং এই ক্যাপিটাল রেস্ট্রিকশন বা ক্যাপিটাল অ্যাকাউন্ট ডিসঅর্ডার বা রেস্ট্রিকশন এই পার্টিকুলার ইস্যু নিয়ে ভারত কোনো নমনীয়তা দেখাবে না। সব মিলিয়ে ইউরোপীয় ইউনিয়ন বুঝে যায় চুক্তি আপাতত হচ্ছে না, কনভারসেশন হবে, কথাবার্তা হবে, যা হওয়ার দেখা যাবে। এই পুরো বিষয়টায় ভারতের বিদেশ সচিব কিছুদিন আগে একটি স্টেটমেন্ট দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমরা কোনো অবস্থাতেই কোনো ইললিগাল কাজ করিনি, অর্থাৎ আমরা রাশিয়ার থেকে ক্রুড অয়েল নেব, আমরা রিফাইন করে অন্য জায়গায় বিক্রি করব, এর ভিতরে কোনো ইললিগালিটি নেই, এবং আমরা আমাদের স্বার্থে যেটা করা উচিত ঠিক সেটাই করব। এখানে উনি পরিষ্কার বলেছিলেন, এনার্জি সিকিউরিটি রিমেইনস দ্য টপ প্রায়োরিটি, অর্থাৎ আমাদের প্রায়োরিটি অনুযায়ী আমরা করব। ভারত আমাদের প্রায়োরিটি, ভারতবর্ষের প্রায়োরিটি ছাড়া অন্য কারোর কোনো প্রায়োরিটিকে আমরা অগ্রাধিকার দেব না। পাশাপাশি নায়ারা এনার্জি 3টে স্টেপ নিয়েছিলেন। পরিষ্কার বলা হয়েছিল ইউরোপীয় ইউনিয়নের বিপক্ষে লিগাল অ্যাকশন নেওয়া হবে এবং গ্লোবাল কোর্টের কাছে যাওয়া হবে, কারণ ইউরোপীয় ইউনিয়ন ভায়োলেটিং করেছে ইন্টারন্যাশনাল ল। সেকেন্ড যেটা বলা হয়েছিল যে এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়ন ভারত থেকে সব থেকে বেশি নেয় ডিজেল, সেই ডিজেল ইউরোপ থেকে ঘুরিয়ে আফ্রিকাতে ট্রান্সফার করে দেওয়া হবে। এবং কালকেও এই রিপোর্ট এসছে যে ইউরোপীয় ইউনিয়ন যদি মাল কেনা বন্ধ করে দেয় ভারতের থেকে, ভারতের প্ল্যান বি কি? প্ল্যান বি হলো আফ্রিকা এবং এশিয়া এবং মিডল ইস্ট। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে ভারতের প্ল্যান রেডি, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন নিজের পায়ে নিজেই ছুরিটি মেরেছে। ভারতের মতো বন্ধুকে হারিয়ে ইউরোপীয় ইউনিয়ন শুধু ব্যবসায়িক ক্ষতি হবে তা নয়, ডিপ্লোম্যাটিক স্তরেও কিন্তু ইউরোপীয় ইউনিয়ন অত্যন্ত একা হয়ে যেতে পারে। এই একা শব্দটা অত্যন্ত ভেবেচিন্তে আমি বললাম, কারণ ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকে এসেই ন্যাটো বলুন, ইউরোপীয় ইউনিয়ন বলুন, তাদের সঙ্গে যেরকম আচরণ করছে, ইউরোপীয় ইউনিয়নের পাশে কিন্তু একসময় কেউ থাকবে না। এটা মনে রাখবেন, ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে ডেকে জেলেনস্কিকে ডেকে আন্তর্জাতিক স্তরের সামনে অপমান করেছিলেন। আর আজকে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু সেই ট্রাম্পের কথায় নাচতে গিয়ে ভারতের সঙ্গে সম্পর্কটা খারাপ করলেন, এবং সব মিলিয়ে ভারতও পাল্টা দিয়ে বুঝিয়ে দিল এ ভারত ব্রিটিশ শাসনের ভারত নয় বাবা, 1947-এর আগের ভারত নয়, 2025-এর ভারত। চুক্তি করলে আমাদের শর্তে করতে হবে, না হলে নয়। আর তোমরা তোমাদের স্যাংশন নিয়ে নাচানাচি করো, আমরা তোমাদেরকে আর কোনো মাল পাঠাবো না। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।